লোককথা আছে এই বটগাছের নিচে একসময় বাঘ এসে বনবিবিকে পূজা করত। বটগাছের শাখা প্রশাখা থেকে মাটির সাথে শিকড় তৈরি হয়ে এটি প্রায় 3.5 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে। শুধু কি বনবিবি, এই বটগাছের সাথে দক্ষিণাঞ্চলের লোকসংস্কৃতির মহানায়ক ফকির গাজী আর মুসলিম গাজীর সনাতনী প্রেমিকা পরে স্ত্রী চম্পাবতীও জড়িত। বন্ধুরা, লোককথা যাই হোক, ঐতিহাসিকভাবে কিন্তু বনবিবি, গাজী কালু, চম্পাবতী সকল চরিত্রের উপস্থিতি আছে এই বাংলায়। ঝিনাইদহে আছে গাজী কালু চম্পাবতীর মাজার। সুন্দরবনে আজও হয় বনবিবি আর গাজীর পূজা। আর এখানে এসে দেখতে পেলাম সেই বটগাছ, যে বটগাছের সাথে বনবিবি আর গাজীর স্মৃতি জড়িত। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার একটি প্রাচীন জনপদ দেবহাটায়। সাতক্ষীরার গ্রামের পথ ধরে যাচ্ছি, যাব দেবহাটা। দেবহাটা বাংলাদেশের শেষ গ্রাম, ইছামতি নদীর পাড়ে, একদম ভারতের সীমান্ত লাগোয়া। দেবহাটা সাতক্ষীরার ইতিহাসও অনেক প্রাচীন। প্রাচীনকাল থেকে এই অঞ্চল চন্দ্রদ্বীপ, গৌড়, মৌর্য, পাল, সেন, মুঘল ও ব্রিটিশ শাসনের ধারাবাহিকতায় সমৃদ্ধ হয়েছে। এখান থেকে সুন্দরবনের দূরত্ব খুব বেশি না। আর যদি বলি 1500 সালের দিকে, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে, নিশ্চয়ই এসব অঞ্চল সুন্দরবনের অংশ না হলেও একদম প্রতিবেশী ছিল। আমি যেখানে যাচ্ছি সেই বটগাছের বয়সও নাকি 500 বছরের উপরে। চলে এসেছি বনবিবির বটগাছে। ছোটবেলার থেকে আমরা জানি যে বনবিবি তলা বলে। বনবিবির তলা মানে এর মানেটা কি? বনবিবি মানেটা তো আমরা বলতে পারবো না, তাই সব পূর্বের লোক যেভাবে বলে দিয়েছে শুনিয়েছি সেইভাবে আমরা যাও জানি। ওই লোকে জিজ্ঞাসা করলে বনবিবি তলা যাও, আর কেউ বলে বটতলা যাও। ইতিহাস ঐতিহ্যের পাদপীঠ এই দেবহাটা, আর এই দেবহাটাতেই রয়েছে বনবিবি বটতলা। আমি এখন সেখানেই আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বটগাছ। এই যে বটগাছটি, এটি প্রায় 3.5 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিশাল বড় বটগাছটি। এই বটগাছের ঝুড়িগুলো মাটির সাথে মিশে আবার শিকড় হয়ে উপরে উঠেছে। ওই যে গাছটার কোন পর্যন্ত আল্লাহর রহমত চারিদিকে সব গিরিয়ে গেছে। এইসব দেখার জন্য মানুষ ছেলেগুলিরা আসি দেখে, ছবি তোলে, কত সুন্দর দেখতে। বনবিবি বটতলা দেবহাটা উপজেলার একটি ঐতিহাসিক জায়গা। ইতিহাসবিদদের মতে 100 বছরের প্রাচীন এই বটগাছ, যেটি বনবিবি বটতলা নামে পরিচিত। প্রতিদিনই এখানে আসেন বহু মানুষজন এই ঐতিহাসিক জায়গাটি দেখতে, এই অসাধারণ সুন্দর বটগাছটি দেখতে। কিন্তু এই যে বনবিবি বটতলা, এর রয়েছে খুব সুন্দর চমৎকার একটি ইতিহাস। আমি আমার আজকের ভিডিওতে বনবিবি বটতলার সেই ইন্টারেস্টিং ইতিহাসটি আপনাদের সাথে শেয়ার করব। বনবিবি হলেন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনের অন্তর্গত যে সকল পেশাজীবী রয়েছেন, মৎস্যজীবী, কাঠুরিয়া, মধু সংগ্রহকারী, তাদের সকলের লৌকিক দেবী, অর্থাৎ যে দেবীর অস্তিত্ব রয়েছে। এই জনগোষ্ঠীর মানুষেরা বাঘের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে
করতে বনবিবির পূজা করে থাকেন। তাদের কাছে বনবিবি বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্র দেবী নামেও পরিচিত, যে দেবী তাদেরকে বাঘ এবং অন্যান্য হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করে যখন তারা বনে কাজ করতে যায়। তাই এখনও ভারত বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মানুষজন বনে কাজ করতে যায় তখন এই বনদেবীর পূজা করে যায়। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নির্বিশেষে বনদেবীর পূজা করেন। এই বনবিবিকে নিয়ে সৃষ্টি হয়েছে সাহিত্য, তাকে নিয়ে রচিত হয়েছে অনেক কাব্যগ্রন্থ, তার নামে রচিত হয়েছে অনেক পুঁথি। এখনো এই অঞ্চলের মানুষজন বনবিবির পুঁথি পাঠ করেন। এই বটগাছের কাছে এসে বনবিবি, গাজী কালু আর চম্পাবতীর সাথে সম্পর্কের ইতিহাস মনে পড়ে গেল। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগের কথা। বাংলায় তখন সুলতানি আমল। সে সময় ঝিনাইদহের বৈরাটনগরে রাজত্ব করতেন সুলতান সেকান্দার শাহ। এখন বৈরাটনগর বলে আর কিচ্ছু নেই, এর অস্তিত্ব এখন মাটির নিচে চাপা পড়ে আছে। সেকান্দার শাহর বড় ছেলের নাম বড় খা গাজী। সুলতানের এক পালিত পুত্র ছিলেন যার নাম কালু। গাজী ছোটবেলা থেকেই ছিলেন সংসার বিভাগী ও আধ্যাত্মিক ধ্যান ধারণায় মগ্ন। রাজপ্রাসাদের ঐশ্বর্য তাকে টানেনি। একদিন তিনি রাজকীয় পোশাক আর সিংহাসনের মোহ ত্যাগ করে ফকিরি বেশ নিলেন। ভাইয়ের অনুগত কালুও রাজসুখ ছেড়ে তার সঙ্গী হলেন। তারা চলে এলেন বৈরাটনগরের অদূরে ছাপাইনগরের 12 বাজারে, আজ যা অবস্থিত ঝিনাইদহ জেলায়। হাঁটতে হাঁটতে দুই ভাই পাড়ি জমালেন ভাটি অঞ্চলের সুন্দরবনের গহীনে। সেখানে গাজীর আধ্যাত্মিক প্রতাপে বনের হিংস্র বাঘ আর কুমিরেরা পর্যন্ত বশীভূত হয়ে গেল। ধারণা করা হয় বাঘের চোখে চোখ রেখে এবং লাঠির সাহায্যে তিনি তাদের বশে আনতেন। কুমিরকেও একইভাবেই সামলাতেন। ছাপাইনগর এলাকায় কোনো মুসলমান বসতি ছিল না। সেখানে গাজী প্রথম ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। হাসিলবাগের এক দরিদ্র তাঁতি তার অনুগ্রহে বিত্তশালী হলেন। আরেক ব্যক্তির দুরারোগ্য ব্যাধি সেরে গেল। গাজীর এই অলৌকিক ক্ষমতার কথা চারদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। এরপর গাজী ও কালু উপস্থিত হলেন ব্রাহ্মণনগর এলাকায়। এখানকার সামন্ত রাজা মুকুট রায়ের এক পরম রূপবতী কন্যা ছিলেন, তার নাম চম্পাবতী। ফকির গাজী চম্পাবতীকে দেখে মুগ্ধ হলেন এবং বিবাহের প্রস্তাব নিয়ে কালুকে রাজার দরবারে পাঠালেন। কিন্তু রাজা মুকুট রায় একজন নিঃস্ব ফকিরের পক্ষ থেকে আসা এই প্রস্তাবকে নিজের আভিজাত্যের অবমাননা বলে মনে করলেন। তিনি ক্রোধে কালুকে বন্দী করলেন। ফলে গাজীর সঙ্গে মুকুট রায়ের যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। গাজীর ছিল এক অদ্ভুত বাহিনী, বনের অসংখ্য প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ। রণক্ষেত্রে গাজী যখন ডাক দিলেন, বাঘেরা রাজার বিশাল হস্তি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। রাজা মুকুট রায়ের প্রধান সেনাপতি ছিলেন দক্ষিণ রায়, যার অধীনে বশীভূত ছিল কুমির বাহিনী। সেই কুমির বাহিনী নিয়ে ডাঙ্গার লড়াইয়ে নামলেন গাজীর বিরুদ্ধে। কিন্তু ডাঙ্গায় কুমির গাজীর বাঘের ক্ষিপ্রতার কাছে টিকতে পারল না। দীর্ঘ 7 দিনের লড়াইয়ের পর রাজা মুকুট রায় পরাস্ত হলেন। পরাজয় নিশ্চিত দেখে রাজমহিষীরা মৃত্যুঞ্জীব কূপে প্রাণ বিসর্জন দিলেন। অবশেষে চম্পাবতী ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং গাজীর সাথে তার পরিণয় সম্পন্ন হলো। আজও ঝিনাইদহের 12 বাজারের বাদুরগাছা মৌজায় পাশাপাশি পাথর বাধাই করা 3টি কবর গাজী, কালু ও চম্পাবতীর লোকস্মৃতির সাক্ষী হয়ে আছে। আর যুদ্ধটা হয়তো তাদের মধ্যে সাধারণ যুদ্ধই হয়েছিল, সম্ভবত বাস্তব কোনো যুদ্ধই পরবর্তীকালে লোকগাথার অলৌকিক রূপ পেয়েছে। যাই হোক, গাজী ও দক্ষিণ রায়ের সেই আধ্যাত্মিক ও সামরিক সংঘাত থেকেই জন্ম নিল সুন্দরবনের আরেক বড় বিশ্বাস, বনবিবির আখ্যান। কে এই বনবিবি, যার নামে এত বড় বটতলা? বনবিবি হলেন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা, সেই সুন্দরবনের যে সকল পেশাজীবী আছেন যারা সুন্দরবনের সাথে যুক্ত, যেমন কাঠুরিয়া, মধু সংগ্রহকারী, মৎস্যজীবী, তাদের সকলের দেবী। বনবিবিকে তারা বলেন বনদুর্গা বা বনদেবী। যখনই তারা বনে কাজ করতে যান, যাবার আগে অবশ্যই বনবিবির পূজা করে যান। প্রথিতযশা পুঁথি লেখক মুন্সি বয়ানুদ্দিনের পুঁথি অনুযায়ী বনবিবি ও তার ভাই শাহজাংলি এসেছিলেন মক্কা থেকে। তখন সুন্দরবনে বাঘরূপী দক্ষিণ রায়ের অত্যাচারে মানুষের জীবন ছিল অতিষ্ঠ। সেই বনের ধারে থাকত এক পিতৃহীন বালক, নাম তার দুখু।
দুখুর দুই ধূর্ত ও লোভী চাচা ছিল, ধনা আর মনা। তারা প্রচুর মধু আর মোমের লোভে দক্ষিণ রায়ের সঙ্গে এক পৈশাচিক চুক্তিতে লিপ্ত হলো। মধুর বিনিময়ে তারা অসহায় দুখুকে বাঘরূপী দক্ষিণ রায়ের হাতে তুলে দিল এবং মাঝরাতে একা ফেলে পালিয়ে গেল। দক্ষিণ রায় যখন দুখুকে ভক্ষণ করতে তেড়ে এলো, তখন দুখু চিৎকার করে বনবিবির দোহাই দিল। সঙ্গে সঙ্গে বনবিবি ও শাহ জাংলি আবির্ভূত হলেন। শাহ জাংলি তার জাদুকরি লাঠি দিয়ে দক্ষিণ রায়কে তাড়া করলেন। পরাজিত রায় পালিয়ে গিয়ে ফকির গাজীর পায়ে আশ্রয় নিলেন। গাজীর মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে এক ঐতিহাসিক সন্ধি হলো। স্থির হলো মানুষ বন থেকে কেবল জীবন ধারণের প্রয়োজনটুকু নেবে, কোনো লোভ করবে না, আর বাঘ কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করবে না। বনবিবি দুখুকে উদ্ধার করে 7 নৌকা মধু দিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন। সেই থেকে সুন্দরবনে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ গাজীর দোহাই আর বনবিবির আশীর্বাদ নিয়ে অরণ্যে প্রবেশ করে। বহু প্রাচীন এই বনবিবি বটতলায় একসময় সাধু সন্ন্যাসীদের ধ্যান করতে দেখা যেত। এখানে নিয়মিতভাবে বনবিবির পূজা অর্চনা হতো। এখন আর সেসব কিছুই নেই, সেই আধ্যাত্মিকতা এখানে নেই। তবে এখন এটি পর্যটন কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত। মানুষ এখানে ঘুরতে আসেন, বেড়াতে আসেন। কথিত আছে কারো মনের মনস্কামনা পূরণ করার জন্য এই বটতলায় এসে বনবিবিকে স্মরণ করলে এবং তার কাছে চাইলে সে মনস্কামনা পূরণ হতো, এবং সে কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এখানে আসতেন, পূজা করতেন, বনবিবির কাছে চাইতেন। এখন আর সেসব কিছুই নেই, আছে শুধু স্মৃতি, আছে ইতিহাস আর ঐতিহ্য। লোককথা আছে এই বটগাছের নিচেও আসতেন বনবিবি। ঐতিহ্যগতভাবে প্রতি বছরের 16 জানুয়ারি শুক্রবার বাংলা বছরের 1 মাঘ সুন্দরবনের ভেতরে আর বন সংলগ্ন লোকালয়ে মা বনবিবির পূজা হয়েছে। এই পূজা দক্ষিণ বাংলার আবহমান লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ এই অঞ্চলে বনবিবির পূজা হয়। একসময় এই বটগাছের নিচেও সেই পূজা হতো, মেলা বসতো। এখন আর তা হয় না। পূজা মণ্ডপে বনবিবির প্রতিমার সঙ্গে থাকে বনবিবির ভাই শাহ জাংলি, ফকির গাজী, শিশু দুখু আর 2 চাচা ধন আর মনের প্রতিমা এবং দক্ষিণ রায় তথা ব্যাঘ্র মূর্তি। মন্ত্রপাঠ, নৈবেদ্য ইত্যাদি ধর্মীয় আচারাদির পাশাপাশি প্রসাদ ও শিরনি বিতরণ করা হয়। হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ মনস্কামনা পূর্ণ করতে মানত করেন। বনবিবিকে নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি, অনেক মিথ, আর সেসব কারণেই এই অঞ্চলের মানুষজন মনে করেন যে বনবিবি হচ্ছে এই সুন্দরবনের রক্ষাকর্তা। সে সুন্দরবনকে দেখে রাখে এবং সুন্দরবনের সাথে জড়িত যে জনগোষ্ঠী পেশাজীবী তাদেরকে রক্ষা করে, এবং এই বিশ্বাস নিয়ে এই অঞ্চলের মানুষজন এখনও যখন বনে যায়, জঙ্গলে যায় কাজ করতে, বনবিবির পূজা করেই যায়, এবং সেক্ষেত্রে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। সকল মানুষই বনবিবির পূজা করে। বনবিবির কাহিনী শুধু গল্প নাকি সত্য তা নিয়ে বিভেদ আছে, তবে এই কাহিনীর কিছু চরিত্র ইতিহাসে বর্তমান, আর এই ইতিহাসের উপাত্ত বনবিবির অস্তিত্বের প্রতি বিশ্বাসীদের আরও সংহত করেছে বলে মনে করেন ভক্তরা। ইতিহাসের সঙ্গে লোককথার যতই অসঙ্গতি থাক, বনবিবি আর ফকির গাজী কালু দক্ষিণাঞ্চলের হাজারো সুন্দরবনজীবীর মনে এখনো ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাসের স্তম্ভ হয়ে আছেন। বনবিবির বটতলা থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।